চট্টগ্রামে হিন্দু মুসলিম সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো ছিল। চট্টগ্রাম একমাত্র জেলা বাংলাদেশে যেখানে বৌদ্ধদের একটা বিশাল আবাস আছে। বৌদ্ধ, হিন্দু এবং মুসলমান, এর মধ্যে দেখা যায়, আপনি যদি আব্দুল করিম সাহিত্য বিশারদের বিখ্যাত ইসলামাবাদ বইটা দেখেন, সেই বইটা 1919-20 সনে তিনি পত্রিকায় লিখেছিলেন। 1964 সনে এটা বাংলা একাডেমি থেকে বই আকারে বের হয়, এখন আব্দুল করিম রচনাবলিতেও পাওয়া যায়। সেই বইতে দেখবেন চট্টগ্রাম একটা অদ্ভুত জায়গা, যেখানে হিন্দু মুসলমান দাঙ্গা বলতে গেলে কখনোই ঘটে নাই। তা আজকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে যদি আপনি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উস্কানি যে কেউ দিয়ে থাকে, সেটা অত্যন্ত ঐতিহাসিক দিক থেকে দেখলে দুঃখজনক। শেখ হাসিনার একমাত্র মূলধন, আজকে তিনি একটা বিবৃতি দিয়েছেন বলে তাদের পার্টির যে ভেরিফাইড ফেসবুক পেজ তা থেকে প্রচারিত হয়েছে, যে তিনি বলছেন যে চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল সাহেবকে হত্যা করা হয়েছে সেটা তিনি নিজেই বলেছেন দুঃখজনক, এবং এইটাকে কেন্দ্র করে যে সমস্যা দেখা দিয়েছে সেটারও তিনি নিন্দা জানিয়েছেন। এবং তিনি এই সনাতনী জাগরণ মঞ্চের নেতার মুক্তি দাবি করেছেন। এটা একটু হাস্যকর মনে হয় এই জন্যে যে মূল সমস্যাটা যদি আমরা দেখি, যে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী যদি আপনি আদ্যোপান্ত দেখেন, বাংলাদেশে শেখ হাসিনার আমলেও সেটা কোনোদিন কমেনি। সুতরাং এখন তিনি ক্ষমতাচ্যুত হয়ে ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় ফিরে আসার পথে একটা গুটি স্বরূপ এই সংখ্যালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন। তিনি একা তুললে তো একটা কথা ছিল, বলবো এটা পতিত স্বৈরাচারের স্বদেশ প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের পুরা দক্ষিণ এশিয়া উপমহাদেশে এই একটা দেশের ভিতরের পরিস্থিতি আর একটা দেশে প্রভাব বিস্তার করে। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ, তারা একদিকে বলছে আমরা পাশের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না, তবে এ ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সাথে একমত। এইখানে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে গিয়েছে, এবং এটা তাদের লক্ষ্য হচ্ছে এটাকে আন্তর্জাতিক রূপ দেওয়া। ধরুন, আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে, তা একেবারে একটা উদ্দেশ্য প্রণোদিত হত্যা বলে মনে হয়। তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয়, সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে আর বেশি দিন লাগবে না। এমনিতেই চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। তো সেই দাঙ্গা তারা সৃষ্টি করতে চেয়েছিলেন, সেটা হয়তো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফল হতে দেয়নি। কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া যে শুরু হবে না তা বলা যায় না। এখন অনেক প্রশ্ন আছে, এই সনাতনী জাগরণ মঞ্চটা কি, সেটার মধ্যে যে নেতৃত্ব দিচ্ছেন যে ইসকন, সেটা কি, তারপরে যে ভদ্রলোক এর নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে চিন্ময়, তিনি কি, এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে। তবে আমি সাবিক রাজনৈতিকভাবে বলবো, এইটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম, তারা বারবার পড়ার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এটা একেবারেই ভিত্তিহীন কথা। আওয়ামী লীগের সাথে যুক্ত আছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এমন বহু লোকের উপর হামলা হয়েছে, এটা বাস্তব সত্য। কিন্তু এটাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে একটা, যাকে বলা হয় প্রতারণা। দ্বিতীয় কথা বলি, এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল, তারা পৃথক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দাবি করছে। সেই যে হামলাগুলো হয়েছে, যেগুলিকে দমনের জন্য এমনকি সেনাবাহিনী নামাতে হয়েছে, সেগুলো আমাদের পাশের দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে, বলা হয়েছে এগুলো হিন্দু মুসলিম সংঘর্ষ। এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস, এটা পুরনো নয়। তো বর্তমানে শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসবার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেন, এটা যে তার আমলের যে ব্যাপক হত্যা সংঘটিত হয়েছে, যেটাকে লোকে গণহত্যা বলছে, সেইটাকে কি তিনি জায়েজ করার জন্য এটা বলছেন? এটা তো বিস্ময়কর ব্যাপার। না না, ইসকন জিনিসটা কি জিনিস এটা দেখতে হবে। ইসকন জিনিসটা ইউরোপে শুরু হয়েছে, ইসকন জিনিসটা মার্কিন দেশে আছে, এবং পৃথিবীর বহু দেশে সিঙ্গাপুর বা কানাডা এটা নিষিদ্ধ হয়েছে। কেন হয়েছে সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। তাতে ইসকন কে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামে বাংলায় অনুবাদ করা হয়েছে। ইন্টারন্যাশনাল মানে সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, নামটা সুন্দর। এটার পিছনে যদি আপনি যেতে চান,
এর পিছনে ভারতে যে আদর্শকে এখন হিন্দুত্ববাদী আদর্শ বলা হচ্ছে, যেটাকে সরাসরি ফেসিবাদের সাথে সম্পর্কিত বলছেন অনেকেই। আমি বলবো এটা ফেসিবাদের সাথে সম্পর্কিত না, এটা তো ফেসিবাদী, এর আদর্শ ফেসিবাদী। তো সেইটার একটা যদি তরল সংস্করণ আপনি এমনকি শ্রীকৃষ্ণের নামেও প্রচার করেন, সেটা তো আপনার গণতান্ত্রিক হয়ে যায় না। এখন শ্রীকৃষ্ণের সাথে, নামের সাথে এই ভদ্রলোকের নাম কি চিন্ময় কৃষ্ণ দাস, তার ভালো নাম কিন্তু কি যেন ধর, তিনি একজন কায়স্থ হিন্দু। তা আমি বলছি যে একজন মানুষ কোন সংগঠন থেকে কোন সংগঠনে যাচ্ছে সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে তার ভাবনা এবং আদর্শটা কি। তার এই যে সনাতনী জাগরণ মঞ্চ, এইটাও আমি মনে করি একটা বাংলাদেশে আন্দোলনকে বিপদগামী করার জন্য একটা সাম্প্রদায়িক আদর্শকে ব্যবহার করা। বাংলাদেশে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ঐক্য পরিষদ আছে, তারা দীর্ঘদিন যাবৎ এখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের দাবিতে তারা আন্দোলন করছেন। সেই আন্দোলনে তো বহু পথ আছে, আমি তাকে আন্দোলনের পথ শিখিয়ে দেব না, কিন্তু এখন তারা যে এজিটেশন নিচ্ছে, ধরুন একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশে শত শত রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, হয়েছে শেখ হাসিনার আমলেও হয়েছে, এর আগে অন্যান্য আমলে হয়েছে, সামরিক আমলেও হয়েছে, এখনো হচ্ছে। এখন যে সরকার, এটা হচ্ছে অস্থায়ী সরকার, অন্তর্বর্তী বলছি আমরা। তো এই সরকারের আমলেও যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালত থেকে অনেক সময় দেখা গেছে লোকে ডিম ছুঁড়ে মারছে, নানা রকমের অনাচার করছে, যেগুলি খুব অভিপ্রেত নয়। কিন্তু চট্টগ্রামে একজনকে যদি গ্রেপ্তার করা হয় অথবা তাকে যদি জামিন দেওয়া না হয়, তাহলে আদালতে হামলা করতে হবে, এটা সাধারণ ব্যাপার নয়। এই যে অসাধারণ দিক, আমি এটার কথাই বলছি। এখন সরকার যদি এটা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, এটা দুঃখজনক। এই সরকারের যোগ্যতার প্রশ্ন আমি তুলছি না, তার বৈধতার প্রশ্ন তুলছি না। এই সরকার তো নানা দিক থেকে বাধার মুখোমুখি হচ্ছে, এমনকি তার খোদ আমলাতন্ত্র তার সাথে সহযোগিতা করছে না বলে সরকারের ভিতর থেকে আমরা নানা রকমের উষ্মা শুনতে পাচ্ছি। এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের এখনো 4 মাস পার হয়নি, তাদের নানা রকমের দুর্বলতা আছে বটে, কিন্তু সেইগুলি আমাদের জন্য বড় হয়ে উঠছে নাকি যে স্বৈরতন্ত্রকে অনেক রক্তের বিনিময়ে 15-17 বছরের তার যে অত্যাচার, তার থেকে মানুষ যে খানিকটা মুক্তি পেয়েছে, তখন যে শূন্যতা তৈরি হয়েছিল, একটা কথা আছে না, প্রকৃতি শূন্যতা সহ্য করে না, সেই শূন্যতা ঘূর্ণিবার্তার মতো এসে এই অস্থায়ী সরকারকে গঠন করেছে। অনেকে জিজ্ঞাসা করে এই সরকার বৈধ কিনা, এটা শপথ নেওয়া ঠিক হয়েছে কিনা। আমি এগুলিকে মনে করি এগুলো একাডেমিক কুতর্ক। আসলে দেশের দুর্বল অবস্থায়, দেশ যখন বলতে গেলে নেতৃত্বহীন, সেই সময় যাকে ছাত্র এবং জনসাধারণ যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের প্রতিনিধিরা যাকে মনোনীত করেছেন, আপাতত তিনি সরকারে আছেন। তো তার যোগ্যতার অনেকগুলো ঘাটতি আছে, যেমন সরকার চলতে পারে না যদি তিনি সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতা না পান, সরকার চলতে পারে না তিনি যদি দেশের জাতীয় আমলাতন্ত্রের সহায়তা না পান। বর্তমান সরকার অনেক দুর্বলতা আছে বটে, কিন্তু এইটা হচ্ছে অসাধারণ পরিস্থিতি, যেখানে সংঘবদ্ধভাবে দা দিয়ে কুপিয়ে আদালত প্রাঙ্গণে একজন সহকারী সরকারি কৌঁসুলিকে, এপিপি কে হত্যা করা হয়েছে। তো এইটা অবশ্যই সরকারের একটা ব্যর্থতা, কারণ সরকারকে দায়িত্ব নিতে হবে। এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ফাঁসি দেবেন? আপনাকে এখন আমি আরেকটা বইয়ের উল্লেখ করি। আবুল মনসুর আহমদ সাহেব একটা বিখ্যাত বই লিখেছিলেন, 1968 সনে প্রকাশিত হয়েছিল। উনি মারা গেছেন সম্ভবত 1978-79-তে। এর বইয়ের কয়েকটা সংস্করণ হয়েছে, সেখানে তিনি একটা মজার কথা উল্লেখ করেছেন সংবিধান সম্পর্কে বলতে গিয়ে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তার সম্পর্কে পাকিস্তানের সংবিধানের শুরুতে একটা মিথ্যা কথা লেখা হয়েছে। সেটা কি, যে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক নয়, কারণ পাকিস্তানের গণপরিষদে মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সনে যে ভাষণ দিয়েছিলেন তাতে পরিষ্কার আছে পাকিস্তানের একটা সেকুলার ডেমোক্রেটিক রাষ্ট্র, বা আপনি লিবারাল কথারও যোগ করতে পারেন। তিনি কোথাও ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেননি, অথচ পাকিস্তানের 1956 সনে সংবিধান গ্রহণ করে 9 বছর পরে সেখানে কিন্তু এই মিথ্যা কথাটা দিয়ে শুরু করেছে যে মোহাম্মদ আলী জিন্নাহর ইচ্ছা অনুসারে এটা ইসলামিক রাষ্ট্র হলো। একইভাবে বাংলাদেশের সংবিধান রচনার বহু আগে 1971-এর 10 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, সেখানে বাংলাদেশের মূল আদর্শ হবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদী, কথাগুলো লেখা ছিল? ছিল না। কিন্তু 1972-এ যখন সংবিধান গৃহীত হচ্ছে তখন সেটাই মিথ্যা কথা দিয়ে শুরু করেছে যে এগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনার, এইগুলোর জন্য বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। না, মুক্তিযুদ্ধের আগের কোন দলিলে, আওয়ামী লীগের 6 দফায়, ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফায় এগুলি কোনো উল্লেখ ছিল না। শুধু উল্লেখ ছিল বৃহৎ শিল্প, পাট প্রভৃতি জাতীয়করণ করা হবে।
আওয়ামী লীগ 11 দফাটা গ্রহণ করেছে শেষ মুহূর্তে, যেন বাংলাদেশের জনগণের মধ্যে যে সাম্যের যে আকাঙ্ক্ষা সেটাকে খানিকটা নিজের পক্ষে টানার জন্য। এবং 1972-এর সংবিধানের যে প্রধান ত্রুটি সেটা হচ্ছে সে মিথ্যা প্রিয়াম্বল দিয়ে সে শুরু করেছে। 71-এর 10ই এপ্রিলের যে ঘোষণাপত্র সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণাপত্র। অন্যগুলো ছিল কন্টিনজেন্ট, সাময়িক কথাবার্তা। মাঠের সেনাপতিরা কি বলেছেন অথবা অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের স্ব গ্রামে কি বলেছেন সেটা ধর্তব্য নয়। বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে 10ই এপ্রিল, 17 এপ্রিল সরকার শপথ নিয়েছে আমরা জানি পরের সপ্তাহে। তো এই সরকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গঠিত হবে 3টা বড় আদর্শকে ভিত্তি করে, যে জনগণের মধ্যে সাম্য, মানুষের মর্যাদা রাষ্ট্র দেবে এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠা হবে। এইগুলি ছাড়া এগুলি কিছু অনুবাদ করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বলেছে, এগুলি তো ভুয়া কথা। পরবর্তী এরশাদের সময়ে রাষ্ট্রধর্ম ইসলাম ঢোকানো হয়েছে, এখন এটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সমস্যা হচ্ছে বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে, বাকি সবগুলোর গ্যারান্টি। আবুল মনসুর আহমদ পরিষ্কার করেই বলতেন, আমাদের রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে একজন বড় চিন্তাবিদ কিন্তু উনি, যদিও আমরা তাকে এখন পাত্তা দিচ্ছি না। তিনি আওয়ামী লীগের প্রথম যুগের নেতা এবং এমনকি একসময় পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই ভদ্রলোক বলছেন গণতন্ত্রই হচ্ছে ধর্মের গ্যারান্টি। আমি এই জন্য বলছি, যারা ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা এবং নিরাপত্তার গ্যারান্টি চান, সেইটাকেই ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বলেন, সমস্ত মুসলিম নেতারা তাই বলেন। আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে আপনার এবং আজাদ কাশ্মীরের অথবা কাশ্মীরের নেতারা পর্যন্ত, ভারতের দিল্লির শাহী মসজিদের ইমামরা পর্যন্ত সকলে কিন্তু চান। কিন্তু বাংলাদেশে তাহলে আপনি কেন সেই আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন? আমি বলছি ন্যায় বিচারের মধ্যেই, গণতন্ত্রের মধ্যেই ধর্মের গ্যারান্টি আছে। সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল গ্যারান্টি ছিল। মুক্তিযুদ্ধে কি বলেছিল? আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা সবাই বাঙালি, এই ছিল স্লোগান মুক্তিযুদ্ধের। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানের যে জিনিসটা পরিবর্তন করা দরকার, আপনি জিজ্ঞাসা করেছেন তাই বলছি, বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলে পরিচিত হইবেন, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি এবং অবাঙালি নির্বিশেষে বাংলাদেশের জনগণ বলে পরিচিত হইবেন। অসুবিধাটা কি? আর সংবিধান নিয়ে আমাদের বন্ধুরা অনেকে না বুঝে অনেক ধরনের অপকথা বলছেন। যেমন আমাদের বামপন্থী বন্ধুরা বলছেন যে এই সংবিধানের যে নাম আছে, মানে সরকারের অথবা দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তারা গণপ্রজাতন্ত্রীর কথাটা পছন্দ করছেন না। এখানে আনিসুজ্জামান সাহেবরা যারা বাংলায় লিখেছেন, তারা এখানে একটা ঐতিহাসিক ভাবে একটা আমি পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছিলেন। সেটিকে গণপ্রজাতন্ত্রকে তারা এক শব্দ বানাইছে, জার্মানের মতো এবং সংস্কৃতের মতো। কিন্তু বাংলা ভাষাতে জার্মান এবং সংস্কৃত থেকে মুক্ত হয়েছে। গণ এবং প্রজাতন্ত্রী যে দুটো আলাদা শব্দ, সেটা তারা করেননি। আপনি বলছেন তাতে কি এসে যায়? এটা থেকে ব্যাকরণের তর্ক। এটা ব্যাকরণের তর্ক জন্য আমি বলি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এইটা কিন্তু দুটো শব্দ, পিপলস রিপাবলিক। তো বাংলাদেশে গণ এবং প্রজাতন্ত্র আলাদা করলে অসুবিধা কি? অসুবিধা নেই, এইটাই হলো বাংলা ভাষার নিয়ম। সংস্কৃত হলে গণপ্রজাতন্ত্রী হবে। আনিসুজ্জামানদের বায়াস ছিল সংস্কৃতের প্রতি। আনিসুজ্জামান বাংলা ভাষার যে ক্ষতিটা করেছেন, এটা হচ্ছে তার একটা প্রমাণ। গণ প্রজাতন্ত্রীকে দু শব্দ না করে এক করেছেন। এখন আপনাকে বলি, অনেকে বলে যে আমাদের এটা প্রজাতন্ত্রী রাখলেই তো হয়, গণ দরকারটা কি? সেটাই বলি। চীন বলে একটা দেশ আছে, এটার নাম পিপলস রিপাবলিক অফ চায়না। আমি চীনা ভাষা জানি না, ইংরেজিতে বলছি। এটা আমরা গণপ্রজাতন্ত্রী চীন বলতে কোনো আপত্তি করেছে কেউ? বাংলা ভাষা কেউ করে নাই। কিন্তু চীনারা কিভাবে লিখবে? গণপ্রজাতন্ত্রকে দু শব্দ লিখবে না এক শব্দ লিখবে? আমি ওকে দু শব্দ লেখাটাই নিয়ম, ওরা দু শব্দই লেখা হয়। আপনি সব চীনা ভাষণ দেখেন, বাংলা চীনারা যে অনুবাদ করে। কিন্তু এটা হলো কেন? গণ কেন আসলো? তাইওয়ান, যেটা তথাকথিত জাতীয়তাবাদী চীন নামে পরিচিত ছিল, সেটার নাম কি? রিপাবলিক অফ চায়না। ওটা চীন প্রজাতন্ত্র, আর এটা প্রজাতন্ত্রী চীন। তার আগে গণনা লাগলো আধা ঘন্টা, একটা পিপলস রিপাবলিক আর একটা রিপাবলিক। এমনকি কোরিয়া দেখেন, দক্ষিণ কোরিয়া হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া, উত্তর কোরিয়া কি? ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ কোরিয়া। আমি যে কথাগুলো বোঝা দরকার। আরেকটা কথা বলি, পরিবর্তন যে কিছু হয় না সেটা যে সত্য নয়। উদাহরণ দেই, বাংলাদেশ শব্দটা 1971 সর্বত্র, আমি তখন 12-13 বছরের যুবক, কিশোর বলতে পারেন। আমার কিন্তু তখন আক্কেল বুদ্ধি হয়েছে, পৃথিবীতে আমি সব ফলো করেছি। আমাদের পতাকার মধ্যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল সূর্যের মাঝখানে। এটা স্বাধীনতার পর তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে ভালোই করেছি আমরা। কিন্তু
এটা তখন ম্যাপ দিতে হয়েছিল কেন? অনেকে কুপ্রচার করছে পাকিস্তানিরা আপনি ভারতের সাথে এক হয়ে যাচ্ছেন, সেই জন্য এটা করা হয়েছিল। কিন্তু যখন আমরা ভারতের সাথে এক না হয়ে স্বাধীনতা বজায় রেখেছি, তখন এটা তুলে দিলে অসুবিধা নেই। গেল। বাংলা এবং দেশ দুটো শব্দ ছিল, আমরা বলি অনিরেট শব্দ ছিল। বাংলাদেশ স্বাধীনের পর আমরা বাংলাদেশকে এক শব্দ করেছি, তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো, কিন্তু গণপ্রজাতন্ত্রকে আলাদা করা দরকার ছিল। এই হচ্ছে কথা। এখন প্রজাতন্ত্র নিয়ে বলি, আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজা, এখানে তো রাজা নেই। আমি যে এটা তারা এদের প্রমাণ করছেন যে তারা মূলাও চেনেন না, গাজরও চেনেন না। মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে হয় আমরা তো নাগরিক। আরে আমরা সবাই নাগরিকতা, গ্রামের লোক তো পল্লীর লোক, সে নাগরিক হবে কেন? কিন্তু নাগরিক কথাটা সমস্ত সিটিজেনের অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ গ্রামে হোক, বাড়ি আপনার পাহাড়ে হোক, আপনার ঢাকা শহরে হোক, এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন, আপনি নাগরিক, যদি মার্কিন নাগরিকত্বের মধ্যে গ্রহণ করে না থাকেন আর কি। তো কথা হচ্ছে এই আমরা নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে, প্রজা কথাটাও রূপক আকারে, কিন্তু আমাদের বন্ধুরা যারা রূপক বুঝেন না, এরা আবার বামপন্থী, এটা নিয়ে তারা আবার প্রবন্ধ লেখেন। এটা আমি বহুদিন আগে প্রতিবাদ করেছি। প্রজা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে জমিদারের প্রজা নয়, এটা হচ্ছে আইনের প্রজা। যে আইন ছাড়া জনগণ গঠিত হয় না। এটা জঙ্গলের জনগণ, জনগণ নয়। যে জনগণ আইনের দ্বারা সংঘবদ্ধ, আইনের দ্বারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ। আইন মানে এটাই হচ্ছে মৌলিক, আইনটা হচ্ছে সংবিধান। তাহলে সংবিধানের আগে আমরা জনগণ হই না। যদি বা কথাটা মনে হচ্ছে ডিম আগে না মুরগি আগের মতো, জনগণই সংবিধান রচনা করে, এবং সংবিধান রচিত হলে জনগণ প্রকৃততে জনগণ হয়, তখন তাকে প্রজা বলে। অর্থাৎ যখন আমরা একত্রিত হই, আমরা যখন সংবিধান রচনা করি, তখন আমরা নাগরিক। কিন্তু সংবিধান রচনা করার পরে আমরা আইনের হাতে নিজেকে সমর্থ করি, আমরা ব্যক্তি হিসেবে, তখন আমরা প্রজা। ব্যক্তি হিসেবে প্রজা, কিন্তু সামগ্রিকভাবে আমরা নাগরিক। এই যে শব্দ দুটোর যে পার্থক্য, এইটার জন্য সংবিধান বদলাইতে হবে, এটা আমি মনে করি না। গণপ্রজাতন্ত্র সঠিক আছে, এটা আমার বক্তব্য। এবং সকল ধর্ম পালনের গ্যারান্টি থাকবে, এটা হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি। আপনি সেখানে মূল ধর্ম হিসেবে পৃথিবীর বহু দেশেই খ্রিস্ট ধর্মকে মূল ধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছে। যেমন ধরেন সুইডেন, সুইডেনের মনে হচ্ছে না খুব ডেমোক্রেটিক সোশ্যাল ডেমোক্রেটিক রাষ্ট্র, সেখানে সুইডিশ চার্চকে আপনার ট্যাক্স দিতে হয়। ইংল্যান্ডে অ্যাংলিকান চার্চ হচ্ছে ইংল্যান্ডের জাতীয় চার্চ। তো সেই হিসেবে ইসলাম যদি রাষ্ট্রধর্ম বলে, এটা বদলাবার জন্য একটা লাফালাফি করার কিছু নাই। আসল গ্যারান্টি হচ্ছে সকল ধর্মের পালনে ইসলাম যে সুবিধাটা পাবে বাংলাদেশে, অন্যান্য ধর্ম সেই সুবিধা পাবে কিনা, এটা হচ্ছে আসল কথা। আমি মনে করছি এইগুলি আসল কথা হচ্ছে সরকারের যে স্বৈরতান্ত্রিক প্রবণতা, এটা বন্ধ করার জন্য কোন কোন জায়গায় আমাদের যেতে হবে। এটা বন্ধ করার জন্য আমাকে যে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের সংবিধানে এমন বিধান রাখতে হবে যেন স্বৈরতান্ত্রিক প্রবণতা না আসে। যেমন এখন রাষ্ট্রকে বানানো হয়েছে একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র। নির্বাহী বিভাগ, নির্বাহী শব্দটা আবুল মনসুর আহমদ পছন্দ করতেন না। উনি বলতেন শাসন বিভাগ বললেই তো হয়তো। এই যে নির্বাহী কথা, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বানাইছেন ইউএনও, আপনারা এই সংবিধান থেকে এই শব্দ নিয়েছেন। এমনকি সংবিধান কথাটাও অত্যন্ত কঠিন কথা, কিন্তু একটা কথা যখন একবার চালু হয়ে যায়, তখন এটার বদলানোর দরকার নাই। ইতিহাসে একটা জিনিস আছে, একবার চালু হয়ে গেলে সেটা চলে। তো নির্বাহী বিভাগকে প্রধান করে যে সংবিধান লিখেছি, তাতে একটু গোড়ায় আছে আমরা জনগণের নির্বাচিত সরকার দ্বারা যদি পরিচালিত হতে চাই, নির্বাচন প্রধান প্রতিনিধি কারা? সংসদ, পার্লামেন্ট। তো সেটা কেন সংবিধানের পঞ্চভাগে গেল? অর্থাৎ এই সংবিধানের প্রবণতাই ছিল শুরু থেকে স্বৈরতান্ত্রিক। সবচেয়ে বড় স্বৈরতান্ত্রিক প্রবণতা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধির ক্ষেত্রে নির্বাচনটা বড় ব্যাপার নয়, যে দল তাকে মনোনীত করবে সেই দলই বড়। এইটাকে সংবিধানের সেই কুখ্যাত ৭০ ধারা। এটা করার জন্য তারা উদাহরণ দিয়েছে, পাকিস্তান আমলে হর্স ট্রেডিং হতো, অর্থাৎ নেতাদেরকে কেনা বেচা হতো। আপনি লক্ষ্য করেছেন 1971-এর গোড়ায় 70-এর নির্বাচনে জেতার পর ঢাকার তৎকালীন রেস কোর্স, পরবর্তীকালে যেটা সোহরাওয়ার্দী উদ্যান করেছে, সেখানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সকল পাকিস্তান জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য, তখন দক্ষিণাঞ্চলে নির্বাচন হয়নি ওই যে ঝড়ের জন্য, প্রায় 400-র চেয়ে কিছু বেশি সদস্য দাঁড়িয়ে শপথ নিয়েছিল, আমরা 6 দফার প্রতি আমাদের অঙ্গীকার ভঙ্গ করব না। কি জন্য নিয়েছিল এটা? ওই সদস্যরা যদি পাকিস্তানিদের হাতে বিক্রি হয়ে যায়। সেজন্য শেখ মুজিব সাহেব সবাইকে শপথ করিয়েছেন, নিজেও শপথ করেছেন যে আমরা 6 দফা বাস্তবায়িত করব। কারণ পাকিস্তান চাপ দিচ্ছিল আপনারা 6 দফার ক্ষেত্রে ছাড় দেন, কারণ ওটা তো রেফারেন্ডাম ছিল। আমি এখনো বলছি, সেই রেফারেন্ডাম থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য যেন সদস্যরা আত্মবিক্রয় না করেন, সেই জন্য তিনি ৭০ ধারাটা যোগ করেছিলেন বলে তখন বলেছিলেন। পরে এর ফল বিষময় হয়েছে।
রাইট। অর্থাৎ যে এলাকার জনগণ আপনাকে নির্বাচিত করেছে তাদের নির্বাচন করাটা যেন কিছুই নয়। আপনার পার্টি যদি মনোনয়ন প্রত্যাহার করে অথবা আপনাকে পার্টি থেকে বহিষ্কার করে অথবা আপনি পদত্যাগ করেন, তাহলে আপনার সদস্যপদ চলে গেল, তাহলে জনগণের ভোট দেওয়ার অধিকারটা রইল কোথায়? এই জন্য বলছি রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার করতে হবে। আমাদের বর্তমান সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে পলিটিক্যাল পার্টি বলে যে জিনিসটা আছে ওখানে, সেটার উপরে নিয়ন্ত্রণ নাই দেশের জনগণের। পলিটিক্যাল পার্টিকে নিজেকেই নির্বাচিত হতে হবে, তার ভিতরে যে পার্টি কে নমিনেশন পাবে কে পাবে না এটা তার ভিতরে নির্বাচিত হতে হবে জনগণতান্ত্রিক প্রক্রিয়ায়। এখন উপর থেকে যে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য হয়, সেটা হচ্ছে আমাদের দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। আমরা এক স্বৈরতন্ত্রের হাত থেকে নিস্তার পেয়ে আরেক স্বৈরতন্ত্রের হাতে যেতে চাই না। এটা যদি আপনি গ্যারান্টি করতে চান, সংবিধানে এই প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে হবে। আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য যে ধর্মনিরপেক্ষতা একটা কথা, এই কথার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা হয়, কিন্তু সেই কথার মর্মটা যদি আমরা পরিষ্কার করি যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত করিবে না। ধর্মনিরপেক্ষ কথাটার ইংরেজি হচ্ছে সেকুলারিজম, যেটা নিয়ে এরা এখন বর্তমানে আমাদের দেশের মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে এই নিয়ে একটা ভুল বুঝাবুঝি আছে। তারা মনে করে সেকুলারিজম মানে নাস্তিকতা, সেটা সঠিক নয়। সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়াদারি। কারণ সেকুলার কথার অর্থ যদি তারা বুঝতো তাহলে তারা এটা বলতেন না। তারা সেকুলার বলতে নাস্তিক মনে করেন। সেকুলার শব্দের আক্ষরিক করতে হচ্ছে সেকুলার এবং সার্কুলার পরস্পর বিপরীত শব্দ। সার্কুলার মানে যেটা বৃত্তাকারে চলে, সেকুলার মানে বৃত্তাকার নয়, যেটা এগিয়ে চলে। সেকুলার শব্দের আক্ষরিক করতে হচ্ছে আপনার নন সিক্লিক্যাল, যা বৃত্তাকার নয়। তার মানে কি, আগে আমাদের দেশের মানুষ মনে করতো মানুষ জন্মায়, দুঃখ পায় এবং মারা যায়, জীবন হচ্ছে একটা বৃত্তের মধ্যে চলে। আমরা আমাদের পূর্বপুরুষ যে ভাবে জন্মগ্রহণ করেছে এবং একই বৃত্তি অবলম্বন করেছে, কুমারের ছেলে কুমার থাকবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ থাকবে, চামারের ছেলে চামার থাকবে, এটা হচ্ছে বৃত্তি। আমরা এখন পেশাকে বৃত্তি বলি না। বৃত্তিকে ছাড়িয়ে গিয়ে আপনি জন্মাতে পারেন কামারের ঘরে, কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারেন। এইটা নেপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে। নিম্ন পরিবারের ছেলে উচ্চপদ দখল করেছে, পুরনো ফিউডালিজম চলে গেছে। এই ফিউডালিজম বিরোধী মনোভাবকে সেকুলারিজম বলা হতো। কিন্তু এখন কে চোরা না শুনে ধর্মের কাহিনী। তা আমি এই জন্য বলি সেকুলার শব্দের অর্থ হচ্ছে দুনিয়াদারি। মুসলমানরা যখন প্রতিদিন যে আমরা প্রার্থনা করি, আমি বহুবার টকশোতে বলেছি, রিপিট করা পছন্দ হয় না, তবু আপনাকে বলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়া ফিল আখিরাতি হাসনা। মানে কি, হে প্রভু আমাদের, তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও এবং তুমি আমাদের পরকালকেও সুন্দর করে দাও। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা, এটা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম মানে হচ্ছে চাষবাস করা, সেকুলারিজম মানে হচ্ছে জীবিকা অর্জনের কাজ করা। এই জন্য হাদিসে আছে আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এই আখিরাতের শস্যক্ষেত্রটা হচ্ছে সেকুলারিজম। চাষবাস করাটা সেকুলার কাজ। এই যে আপনি বললেন না কথা বিক্রি করে খান, এটা তো সেকুলারিজম। আপনি কি এটা বন্ধ করবেন? আমি সেই জন্য বলি কি, এই শব্দ নিয়ে তর্ক না করে, এটা আমাদের প্রধান তর্ক নয়। আমাদের এখন দরকার সংবিধানের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে ধারাগুলো আছে সেগুলিকে বর্জন করা এবং সেখানে নতুন ধারা অভিষিক্ত করা। সেটাকে আপনি পুনর্লিখন বলবেন, নতুন সংবিধান বলবেন। যারা অশ্রদ্ধা করে বলে সংবিধান ছুড়ে ফেলবে, পৃথিবীর বহু ইতিহাস আছে। ফ্রান্স এখন 5-6টা সংবিধান গৃহীত হয়েছে বিপ্লবের পর থেকে, কিন্তু ফ্রান্সে আছে। তারা এগুলোর নাম দিয়েছে ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক, এমন দাগলের সময় ফিফথ রিপাবলিক হয়েছে আলজেরিয়ার বিপ্লবের সময়। এইগুলি আমেরিকানরা কি করছে? আমেরিকানরা 1783 সনে ইংল্যান্ডকে সারেন্ডার করাইছে 8 বছর মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই লোক এগুলি ভুলে যায়, যেখানে আপনি বসে আছেন সেখানে ফিলাডেলফিয়া সম্মেলনে। তারপরে তারা আর্টিকেলস অফ কনফেডারেশন বলে প্রথম সংবিধান গ্রহণ করে 1783-তে। সেইটা 4 বছর পরে ছুড়ে ফেলে দিয়ে তারা 1787-তে একটা সংবিধান গ্রহণ করার 4 বছর পরে দেখলে কি, আরে এই সংবিধান তো অপূর্ণ। তখন তারা বিল অফ রাইটস 10টা অ্যামেন্ডমেন্ট সহ গ্রহণ করে 1791-তে, আবার 4 বছর পরে। তো তাতে কি আমেরিকা রিপাবলিকের কোনো ক্ষতি হয়েছে? তারা ওখানে লিখছে কি, ইন অর্ডার টু মেক এ মোর পারফেক্ট ইউনিয়ন। এটা ছিল আমেরিকাদের 13টা প্রদেশ বা 13টা পুরনো কলোনি মিলে একটা মোর পারফেক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করার জন্য করেছে। আমি মনে করি আমাদের এখানে ওই যে আমাদের অধিবাসীগণ বাঙালি বলিয়া গণ্য হইবেন, এটা বাদ দেওয়া দরকার। আমাদের পাশের দেশ ভারতকে তো নানাভাবে আমরা অনুসরণ করি। সেখান থেকে আমরা পেঁয়াজ আমদানি করি, আলু আমদানি করি, এমনকি গরু আমদানি করতাম, এবং তাদের থেকে নানা রকমের কলকবজা আমরা আমদানি করি, সেগুলির মূল্য, এমনকি আদানির বিদ্যুৎ আমদানি করি, তাই না? তো ভারত থেকে সেকুলারিজম কথাটা আমদানি তো করতেই পারেন আপনি। ভারতে মুসলমানরা কেন সেকুলারিজম চায়? ঠিক একই কারণে বাংলাদেশেও অন্যান্য সংখ্যালঘুরা সেকুলারিজম চাইবে। এখানে অর্থাৎ
আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে আপনাকে মনোযোগ দিতে আকর্ষণ করছি। আমি যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে যে কথা আমি উল্লেখ করলাম, বিল অফ রাইটস এর 1 নম্বর যে অ্যামেন্ডমেন্ট, তাতে কি লেখা আছে? বলা হচ্ছে রাষ্ট্র, ওখানে বলা আছে দি কংগ্রেস, তাদের তো আইনসভাই সর্বপ্রধান, ওরা আইন প্রণয়ন করে, ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয়, ওরাই জুডিশিয়ারিকে আপনার কি বলে অনুমোদন দেয়। তো সেই ওরা বলছে যে তারা কোনো চার্জ প্রতিষ্ঠা করবে না। তখন আমেরিকার 30-35টা খ্রিস্টানদের ধারা উপধারা ছিল, রাষ্ট্র ওগুলো কোনো পক্ষ নেবে না। তবে বলছে তবে সকলের ধর্ম পালনের স্বাধীনতার গ্যারান্টি কংগ্রেস দেবে। ওকে, এটাকে আমেরিকানরা বলে না বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সবই এক ধারাতে আছে। এই জন্য কত বলে মাই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটের মধ্যে ধর্মীয় স্বাধীনতাও আছে। আমি যে বাংলাদেশের কথাটাকে আমি রিফ্রেশ করতে বলছি যে বাংলাদেশের সকল ধর্মের স্বাধীনভাবে ধর্ম পালনের গ্যারান্টি দেওয়া হবে, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এটা বাংলাদেশের মুসলিম মেজরিটি স্টেট বলতেছে না, সেই কথাটাকে যদি ইসলামকে রাষ্ট্রধর্ম কথাটা একটা গুরুত্বপূর্ণ শব্দ জেনারেল এরশাদ তার রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য করেছিলেন, এটা আমি বলবো দরকার ছিল না। ওকে, কিন্তু একবার যখন উনি দিয়েছেন, আপনি যখন এখানে তুলতে যান, এখন বাংলাদেশের লোকজন এটাকে ভুল বুঝবে। যেমন ধরেন ওই যে একটা প্রভাত মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আছে না, গ্রামের দুইজন মাস্টারের মধ্যে কে বেশি ইংরেজি জানে, এটা নিয়ে এটা দুই গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব দাঙ্গা লেগে গিয়েছিল। তো একজন বলছে আই ডু নট নো মানে কি বলো, তো একজন বলে আরে এর মানে তো সোজা, এটা সহজ, আমি জানি না। তখন বলে দেখো ভদ্রলোক জানে না। তো বাংলাদেশে আপনি ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করার জন্য আমাকে যদি ফাঁসাতে চান, আমি আপনার ফাঁদে পা দেবো না। আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবীদের বিচার করার কথাটা আমি ওভাবে বলি নাই। আমি বলেছি যে এই যে 16 জুলাইয়ের পর থেকে, আবু সাইদকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানা বেঁধে উঠছিল। আপনি জানেন কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বের করে দিয়েছিল সরকারি দলের ছাত্র গুন্ডা বাহিনী, এটা তো আপনি জানেন। আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, আমি নাম করে বলছি, কি ভূমিকা পালন করেছিলেন? তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোনো কম কিছু বলেননি। শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে, তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার, আমি রাজাকার, তুমি রাজাকার, তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, যিনি বিজ্ঞান লেখক এবং সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান। তিনি কি বললেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না। কেন যাবেন না? কারণ ওখানে ছেলেরা রাজাকার। অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না। কোন একটা রেজিম যে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট নয়, তার একটা মাপকাঠি হচ্ছে সে ক্যারিকেচার বা ব্যঙ্গকে কিভাবে নেয়, স্যাটায়ারকে কিভাবে নেয়। জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই। যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করছে শেখ হাসিনাকে। শেখ হাসিনাই আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। একজন বলতো না আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ছিল আপনার জানেন? বললো কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার, সেই জন্য শেখ হাসিনার সরকারকে বারবার দরকার, উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার। এই যে আদর্শ, এটা তো ভুল আদর্শ। এইটা উন্নয়নের নামে, ধারাবাহিকতার নামে তারা করলো কি, তারা 2040 সন 41 পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপাতকারী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন? এটার জন্য তাদের বিচার হওয়া দরকার। মানে কি? একটা বিচার হচ্ছে নৈতিক বিচার। আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে। আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা হচ্ছে বিচার। অথবা জনগণ তাদের উপরে ঘৃণা বর্ষণ করবে। আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে? পাথর ছুঁড়ে মারে, প্রতীকী কতগুলি ঢিল নিক্ষেপ করে না? আমরা বলছি এডওয়ার্ড সাইদ লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা ঢিল ছুড়ে মেরেছিলেন। তখন কি হয়েছিল? আমেরিকান পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল কি, এডওয়ার্ড সাইদ প্রফেসর অফ ভায়োলেন্স। অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধ দিয়েছি, এটা তো দেওয়ানি অপরাধ না, এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ। তারা যেটা করেছেন, ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই, তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলেছেন এবং তারা নির্যাতিত ছাত্রদের উপর মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছেন। আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই। আচ্ছা 1971-এর পরে ধরেন, আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন বায়োনেট দিয়ে মারে নাই? তার কি বিচার হয়েছে? আমার বক্তব্য খুব পরিষ্কার। শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এটা করতো তাতে হতো না।
তারা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে নষ্ট করেছে। আমরা কিন্তু ধোয়া তুলসী নই কেউ, বুঝতে পারছেন না? আপনি যার অধীনে চাকরি করতেন, নাইমুল ইসলাম খান সাহেব, তো কই তাকে তো গ্রেপ্তার করেনি? তিনি তো জমি বেচা বিক্রি করতেছেন এর মধ্যে। এটা কি করে সম্ভব? আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল, সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ও জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে, এগুলো তো মশকরা। মানে যাদের জেলে যাওয়া উচিত, যেমন সোহরাব হাসান প্রথম আলোতে কাজ করেন, তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন, কথাবার্তা তো একজন অমৃত সেবী, মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয়, এত বিনয়ী। তো সেই বিনয়ী তো জামাত নেতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে। মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয়, তবু বলছি আবুল কালাম আজাদ, এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে। অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই। তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে, এগুলো তো কোনো মামলা টিকবে না, আইনের দৃষ্টিতে টিকবে না। এবং বরঞ্চ এইটা আমি মনে করি, এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে, ছাত্রছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে, যা আমরা একটা স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আনতে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি, সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই পর্যন্ত মিথ্যা মামলা দেওয়া। আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না, সোজা কথায়। কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন, তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আপনি এদের কোনো বিচার না করেন, বুদ্ধিজীবীরা পাকিস্তান আমলে অন্যায় করেছে 71 সনে, সেই বিচারটা যদি 70-এর দশকে হয়ে যেত, তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের করা লাগতো না। পরবর্তীকালে আমরা অনেক কোলাবরেটরের বিচারের দাবি তুলেছিলেন 20 বছর পরে বেগম জাহানারা ইমাম, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল, দেখেন। কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না। হেফাজতের নাটক, শাহবাগের নাটক, এখন যে শাহবাগী টাপ বলতেছে, এগুলি মূল কথা হচ্ছে একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা পচতে থাকে, এটা পচা শামুকে কাটা পায়ের মতো। আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে, চীনে যেমন ছিল, কনফেশন করলেই তো হয় যে আমি এটা ভুলটা করেছিলাম, ভাই আমি করব না। আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা, মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত, কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না। মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না। যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাটে হবে। কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা, নৈতিক বৈধতা হারিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে। মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে, কিন্তু পুরনো আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই, বাকশাল করে, তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। তো সেইটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ। আল্লাহ মালুম সত্য কোনটা আমি জানি না, তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না, আমি দুঃখের সাথে বলছি। মানে তিনি ছিলেন, এটা প্রমাণ কি, তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাশ করেছে কি করে নাই এই কথাটা এতবার বলতেন, যে তিনি কিভাবে পরীক্ষা পাশ করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না। প্রথম আলোর আপনি একসময় কাজ করেছেন, প্রথম আলো তো আমি কিছুদিন লিখেছি, কিন্তু গত 16 বছরের প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই। কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই। এই প্রথম আলো এই 2008 সনে আমার শেষ লেখা চেপেছিল। 16 বছর পর এই 2024-এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে, আমার কোনো খবরই ছাপতো না। কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না। তাকে আমরা সমালোচনা করবো, পত্রিকাকে পত্রিকাকারে সমালোচনা করবো। সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো। তারা গত সামরিক সরকারের সময় 2 নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন, পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন। এখনো তার প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না, তার মধ্যে অনেক খাদ আছে, কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে, এটা আমার মনে হয় সঠিক পন্থা নয়। গরু জিনিসটা একটা ঐতিহাসিক
প্রতীকী চরিত্র আছে হুম, উপমহাদেশে। হুম, ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে, এই হুম, কাহিনীগুলো খবর হয় নাই? হুম। এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো? যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন?